বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৬-এর ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের আজকের নেতৃবৃন্দ, ঢাকা ৬-এর জনতা, সকলকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, দীর্ঘ ১৫ বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে, জেলে ছিলাম, রিমান্ড কেটেছি, ক্রসফায়ারের আসামি ছিলাম, রাজপথ ছাড়ি নাই। আগামীতে অনেকে অনেকে অনেক কথা বলা শুরু করেছেন, তুড়ি মেরে নাকি ওনারা উড়িয়ে দেবেন। তাদেরকে বলতে চাই, জন্ম হয়েছে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য। সুতরাং আমাদেরকে এইরকম ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের মতন ফ্যাসিস্ট দল আমাদের সাথে পেরে উঠতে পারে নাই, আপনারা পেরে উঠতে পারবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামাত ইসলামের নেতা কর্মীরা আগামী 12 তারিখ আপনাদের পাশে থাকবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাই। আগামী 12 তারিখ ভোট প্রয়োগ করে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে বিজয়ের মালা ডক্টর আব্দুল মান্নানকে পরিয়ে বাড়িতে যাব। সকলকে ধন্যবাদ জানাই, সংগ্রামী সালাম জানাই, আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, এখন আমাদের মাঝে বক্তব্য দেবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। মোহাম্মদ রিয়াজুল ইসলামকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ঢাকাবাসী, সম্মানিত ঢাকা ৬-এর দায়িত্বশীল বৃন্দ, ঢাকা ৬-এর জনগণ, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ঢাকা ৬-এর জনগণ, আমরা শহীদ জুনায়েদ, শহীদ আনাস, শহীদ সাজিদের উত্তরসূরি। এই ঢাকা ৬-এর মানুষ বিগত সময় ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬-এর জনগণ সকল প্রকার চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় ঘোষণা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ঢাকাবাসী, পুরান ঢাকা আমরা দেখে আসছি দীর্ঘদিন থেকে অবহেলিত একটি জনপদ। পুরান ঢাকার মানুষ দেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে সবথেকে বেশি ভূমিকা পালন করে, কিন্তু তারপরেও পুরান ঢাকায় বড় ধরনের কোনো উন্নয়ন প্রকল্প পাশ করা হয় না। আমরা এই বৈষম্যের ব্যারিয়ারকে ভেঙে দিতে চাই। আমরা এই বৈষম্যের ব্যারিয়ারকে ভেঙে দিয়ে সততা, দক্ষতা এবং ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল মান্নানের হাতকে শক্তিশালী করতে চাই। আমাদের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করা এবং ভবিষ্যতে কোনো ধরনের জালিমতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হতে না পারে, তার জন্য আপনারা সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন ইনশাআল্লাহ। আগামী দিনে সুন্দর এবং আধুনিক পুরান ঢাকা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। যোগসু ভিপি
রিয়াজুল ইসলামকে সম্মানিত উপস্থিতি। শেখ জামাল, জুলাই শহীদ জুনাইদের গর্বিত পিতা শেখ জামালকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক ধোপখোলার আমাদের যে একটি সৌভাগ্যের একটি যাত্রা, এইখানে আমরা মানুষ হয়েছি। এখানে সমস্ত শহীদ পরিবারের লোকজন যারা ছিল এখন আছে আমাদের সাথে। আমার একমাত্র ছেলে শেখ মেহেদী হাসান জুনাইদ 5ই আগস্ট চাঙ্কারপুলে শহীদ হন। এখানে এই মহল্লার আরেকজন বীর শহীদ আছেন আনাস, এবং আরেকজন আছেন রাব্বি। আমি সবার উদ্দেশ্যে বলি, আজকের এই মাঠ কানায় কানায় ভরপুর। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আপনারা আমাদের মাঠে এইখানে আসছেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমি আশা করি আমাদের যেই শাসনতন্ত্র এবং আমাদের যেই আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, সেটা যেন পূরণ হবে ইনশাল্লাহ। আপনারা সবাই হা ভোট দিয়ে জয় যুক্ত করবেন ইনশাল্লাহ। এই হাতকে আরো সুন্দর করবেন এবং আগামীর ভবিষ্যৎ যেন ন্যায় নীতির একটা ভবিষ্যৎ তৈরি হয় এই দেশে। আলহামদুলিল্লাহ, আমি আর কিছু বলবো না। সবাইকে আমি দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেন্ডারিয়া ওয়ারি সূত্রাপুর কোতোয়ালি বংশাল একাংশের মাটি মানুষের নেতা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের সমর্থনে আয়োজিত আজকের এই বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ডক্টর খলিলুর রহমান মাদানী। উপস্থিত আছেন শহীদ আনাসের নানা সাইদুর রহমান খান, জুলাই যোদ্ধা সংসদ ঢাকা মহানগর কামরুল ইসলাম ইমন এবং এনসিপির আহ্বায়ক সূত্রাপুর থানার আসাদুল্লাহ সহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা শুনবো একটি নির্বাচনী গান, দাঁড়িপাল্লার গান নিয়ে এখন আমাদের সামনে আসছেন নিমন্ত্রণ শিল্পী গোষ্ঠী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ পর্যায়ে আমরা এখন শুনব একটি নির্বাচনী গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জবান ছেড়ে বলতে হবে কোন সে মার্কা। আরো জোরে, জোর হলো না। দেখবে সুদিন আসবে যেদিন জামাত ক্ষমতায়, ভোট দিও ভাই, ভোট দিও ভাই দাড়ি পাল্লা। ঠিক না?
ভোট দিও ভাই দাড়ি পাল্লায়, ভোট দিও ভাই দাড়ি পাল্লায়, ভোট দিও ভাই দাড়ি পাল্লায়। ও মিয়া ভাই একটা কথা সুরে বলে যাই। সংগ্রামী জনতা, আমরা লক্ষ্য করছি আজকের এই জনসভা স্থলে উপস্থিত আছেন বাংলাদেশের মাটি মানুষের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবিক নেতা, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা ডক্টর শফিকুর রহমান। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মানবিক নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির জামাতের আগমন, ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা ছয়ের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমির জামাতের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পুরান ঢাকার পক্ষ থেকে নারে তাকবীর। কণ্ঠে আবার লাগাও টান, মান্নান ভাইয়ের জয়গান, ঠিক না? কণ্ঠে আবার লাগাও টান, মান্নান ভাইয়ের জয়গান, কণ্ঠে আবার লাগাও টান, মান্নান ভাইয়ের জয়গান, কণ্ঠে আবার লাগাও টান, মান্নান ভাইয়ের জয়গান। ঢাকা 6 আসনে দেখো যায় শোনা যায় রোজ, এবার মান্নান ভাইয়া বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা সবাই দাড়ি একসাথে। পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা মার্কা দাড়ি পাল্লা। তোমার মার্কা আমার মার্কা, জোরসে বলো সবাই মিলে আরো জোরে, দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। সবাই মিলে আবার বলো দাড়ি পাল্লা, সবাই মিলে আবার বলো দাড়ি পাল্লা। যোগ্য প্রার্থী যোগ্য নেতা মান্নান ভাইয়ের কাছে, ঢাকা 6 আসনে বলো কোন লোকটি আছে। কথা ঠিক কিনা? যোগ্য প্রার্থী যোগ্য নেতা মান্নান ভাইয়ের কাছে, ঢাকা 6 আসনে বলো কোন লোকটি আছে। শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই, একাল সেকাল ভাবেন যিনি সেজন জয়ী চাই। সবাই মিলে মান্নান ভাইকে ভোট দেব ইনশাল্লাহ। দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, 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 দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা। মার্কাটা কি? মার্কাটা কি? জোরসে বলো নারে তাকবীর। সংগ্রামী জনতা, আজকের এই বিশাল জনসভায় ইতিমধ্যে আমাদের আজকের এই জনসভার প্রধান অতিথি
বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত রাহবার, বাংলাদেশের 18 কোটি মানুষের মানবিক নেতা, দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা ডক্টর শফিকুর রহমান, সম্মানিত আমির বাংলাদেশ জামাতে ইসলামী, তিনি উপস্থিত হয়েছেন। এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কর্তৃক আয়োজিত ঢাকা ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভাই, তার আয়োজনে আজকের এই সুবিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান। উপস্থিত রয়েছে 10 দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ইনশাআল্লাহ একটি নতুন সূর্যের উদয় হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ তাদের রায় দিবে, ইনসাফের পক্ষে মানুষ রায় দেওয়ার জন্য মুখিয়ে আছে। নিঃসন্দেহে বাংলাদেশে জুলাই পরবর্তী শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, সেই ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ জাগ্রত হয়েছে, জেগে উঠেছে। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে আজ বস্তাপচা সব রাজনীতিক ধ্যান ধারণা থেকে এই তরুণ প্রজন্ম বের হয়ে এসে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখতে পারে, যারা প্রতিশ্রুতি এবং কর্মের মাঝে কোনো ফারাক রাখে না, সেই ছাত্র সংগঠনগুলোকেই তারা বাছাই করে নিয়েছে। কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, ব্যক্তিত্বকে বাছাই করার ক্ষেত্রে ছাত্ররা, তরুণ সমাজ আজ প্রতিশ্রুতির দিকে তাকিয়ে রয়েছে। কারা তাদের কথার মাধ্যমে এই সমাজকে গড়তে চায়, কাজের সুনিপুণ কৌশলের মধ্য দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। পুরাতন সেই বস্তা পচা সেই সংস্কৃতি সভ্যতা বক্তব্যের মধ্য দিয়ে জাতির মধ্যে এই বিভাজন মানুষ আর চায় না। নতুন বাংলাদেশে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, বদ্ধপরিকর হয়েছে, আমাদেরকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে জুলাইয়ের এই প্রেরণাকে ধারণ করে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য জনগণের কাছে আমাদের কথাগুলো বলতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী জুলাই সনদের আইনি ভিত্তি হ্যাঁ ভোটের পক্ষে আমাদের রায় দিয়ে জনগণের কাছে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। এ দেশে আর কোনো ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত না হয়, সুখী সমৃদ্ধশালী আর ইনসাফের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকলকে সেই বাংলাদেশ গড়ে তোলার এই কাজে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন 11 দলীয় জোটের অন্যতম নেতা, ঢাকা 8 আসনের এমপি প্রার্থী, এনসিপির মুখ্য সমন্বয়ক জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি। জননেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকে এই ঐতিহাসিক বিশাল জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর
সম্মানিত আমির, এলডিপির সম্মানিত প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রধান, অত্র এলাকার এলাকাবাসী, জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং এই গণ অভ্যুত্থান যাদের কারণে অতি দ্রুত সফল হয়েছিল বাংলাদেশে, যাদের কারণেই আমরা নতুন করে সাহস পেয়েছি, যাদের পেটে আমাদের 10 মাস 10 দিন কেটেছিল, আমাদের শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটা সময়ে এখানে উপস্থিত হয়েছি যখন আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের একটি অন্যতম প্রতিশ্রুতি বিষয় ছিল বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতির দিকে যাব, যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব। সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে। আগামী 12 তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, গণভোটে হাঁ দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার, যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই গণ অভ্যুত্থানের পরে আপনাদের মনে আছে কিনা, ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের 5 লাখ নেতা কর্মীর মাথা কাটা যাবে। আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আমরা বিচারে বিশ্বাসী, আমরা আইনে বিশ্বাসী। এই জন্য আইনের কাছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনাকে আমরা সুপর্দ করেছিলাম। বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত 50 বছর আপনার সন্তানকে হত্যা করেছে, আমার ভাইকে গুম করেছে, আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল, যারা আমাদের ভাইকে প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে, যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে, যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল, তাদের আশ্রয়ে হৃষ্টপুষ্ট হয়ে আগামীর 12 তারিখের ইলেকশনকে বানচাল করার জন্য সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন। আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে দেখতে চাই। আমরা আমাদের 24-এর ভাইদের বিচার দেখতে চাই। আজকে এখানে শহীদের বাবা রয়েছে, আমাদের অসংখ্য ভাই এখানে হসপিটালে কাতরাচ্ছে, কারো চোখ নাই, কারো হাত নাই, তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাস্টে ঝুলবে, বাংলাদেশ নতুন করে দাঁড়াবে, বাংলাদেশ গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম, আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এমন এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি শেষ হবে, দুর্নীতি শেষ হবে, সন্ত্রাস শেষ হবে। কারণ গত 15 বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল, নয়া পল্টনের অলিগলিতে তাদের রক্তস্রাত হয়েছিল। এই দুপখোলা মাঠে শেখ হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে
অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনাকে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে, সেটার করতে তারা পারে নাই। কারণ তাদের নেতারা গুলশানে গিয়া বিভিন্ন জনের সাথে রফাফাফা করেছিল। আমরা ইতিহাস বলি নাই, আমরা ইতিহাস স্মরণ রাখবো। বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন, ভয় নাই, তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি। এবার ইলেকশনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এবার ইলেকশনে শাপলাকলিতে ভোট দিবেন। চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন, দখলদারি থেকে মুক্তি পাবেন, সন্ত্রাস থেকে মুক্তি পাবেন। সর্বোপরি যেটা আমাদের সহযোদ্ধা ইনসাফের কথা বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের ভাই শহীদ ওসমান হাদি। দিনে দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই ইন্টারিম গভর্নমেন্ট মুসাব্বিরের খুনি শুটারদেরকে বের করতে পারে, কিন্তু আমার ওসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল, বিচার ব্যবস্থা কি হবে, বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট রূপরেখা দেয়নি। আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা অপেক্ষা করছি, আমরা আগামী 12 তারিখে গণভোটে হাঁকে জয়যুক্ত করে, দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে, শাপলাকলিকে জয়যুক্ত করে, ঘড়ি মার্কাকে জয়যুক্ত করে, ছাতা মার্কাকে জয়যুক্ত করে আমার ভাই ওসমান হাদির প্রতিশোধ নিব এবং ইনসাফের রাজত্ব কায়েম করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শেষ কথা, জীবন রিস্ক নিয়ে দাঁড়িয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাঁদাবাজি হয়, এখানেও নাকি জমিদার আছে, এখানেও নাকি সন্ত্রাস আছে, দুর্নীতি আছে। 12 তারিখে আপনারা রায় দিবেন। যেই সব জমিদারেরা এখানে কথা বলে, এইখানে ছিলেন খোকা সাহেব, মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম। খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা কায়েম করেছে, আপনারা আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা, দুর্নীতির ব্যবস্থা, চাঁদাবাজির ব্যবস্থা ব্যাগে খান খান করে দিবেন। সবাই আমরা হাত তুলে ঐক্যবদ্ধ শপথ করি, আগামী 12 তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা চাঁদাবাজদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করব, জমিদারদের শেষ করব, আমার ভাই ওসমান হাদি ভাইয়ের বিচার করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ 11 দলীয় জোটের জয় হবে, আমরা সরকার গঠন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার এই অসাধারণ বক্তব্যের জন্য। সংগ্রামী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গেন্ডারিয়া ওয়ারি সূত্রাপুর কোতোয়ালি বংশালের আংশিকের অবিসংবাদিত নেতা, পুরান ঢাকার মাটি মানুষের নেতা, ঢাকা 6 আসনের এমপি প্রার্থী, আধুনিক পুরান ঢাকার স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মাবাদ। সম্মানিত সূত্রাপুর ওয়ারি গেন্ডারিয়া কোতোয়ালির বংশাল এর আংশিক এলাকার আমাদের নাগরিকবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের মা বোনেরা, সাংবাদিক বন্ধুরা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মানবতার ফেরিওয়ালা আমিরে জামাতকে আমরা ঢাকা 6-এর পুরন ঢাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরন ঢাকা এসে উনি ওনার পদধূলি দিয়েছেন। আমি আরও আন্তরিকতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এলডিপির সম্মানিত চেয়ারম্যান, যিনি হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে
যিনি সম্মুখ সারিতে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন, তিনি আমাদের আজকের এই পুরান ঢাকা এসেছেন। আমরা পুরান ঢাকাবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক নেতৃবৃন্দ এসেছেন, শহীদ পরিবার এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তব্য দেব না। সম্মানিত আমিরে জামাত, এই পুরান ঢাকাবাসী সব কিছু থেকে বঞ্চিত। দীর্ঘ 54 বছরে আমরা এই রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছি, ভ্যাট দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু রাষ্ট্র থেকে আমরা কিছু পাই নাই। তার কারণ রাষ্ট্রের যারা নেতা নির্বাচিত হয়েছিলেন তারা চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক কারবারিতে ব্যস্ত ছিল, জনগণের উন্নয়নের দিকে নজর ছিল না। তাই আমাদের এখানে গ্যাস সমস্যার অনেক বড় সংকট রয়েছে, এখানে রাস্তাঘাটে যানজট রয়েছে, পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে, এখানে মাদকের অভয়ারণ্য রয়েছে, চাঁদাবাজদের স্বর্গরাজ্য ঢাকা 6। আমরা আপনার কাছে দাবি পেশ করতে চাই, এই 30 লক্ষ লোকের বসবাসের ঢাকা 6-এ আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে ঢাকা 6-কে আধুনিক ঢাকায় পরিণত করবেন। এবং আমি মনে করি আগামীর বাংলাদেশে এই ঢাকা 6 থেকে শহীদ জুনায়েদ, শহীদ আনাস, শহীদ রাব্বিদের যে রক্ত গিয়েছে, সেই রক্তের মাটিতে আমিরে জামাত শহীদ পরিবারও এসেছেন। অনেকবার শহীদদের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে চলি। আমাদের মনোনয়ন পত্রে শহীদদের পিতারা প্রস্তাব করেছেন এবং সমর্থন করেছেন। কাজেই আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যম দিয়ে এই বাংলাদেশ নতুন বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে এই ঢাকাকে, পুরান ঢাকাকে আধুনিক ঢাকায় পরিণত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত জনতা, এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন দীর্ঘ 15 বছর যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের 11 দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক দলের লীগের সম্মানিত সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাইয়েরা, প্রিন্ট এবং মিডিয়া সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেকের মনে প্রশ্ন, মুক্তিযুদ্ধ এখানে কেন এসেছে? আপনাদের হয়তো অনেকের জানা নাই, 2001 সালের পরের থেকে বিএনপির সাথে নীতিগতভাবে অনেকগুলি জিনিস আমি মেনে নিতে পারি নাই। সারা জীবন আমি যুদ্ধ করেছি। 1971 সাল থেকে নিয়ে একজন ক্যাপ্টেন হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ানহাট নামক জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। যদি উনাকে ওখান থেকে ফিরিয়ে না নিয়ে আসতাম, হয়তো 5 মিনিটের মধ্যে উনাকে গুলি করে হত্যা করে কর্ণফুলীতে ফেলে দিত। পরে দুজনে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো। লক্ষ্যটা কি ছিল? এটা ন্যায়ভিত্তিক সমাজ হবে, অর্থনৈতিক মুক্তি হবে, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। দীর্ঘ 25 বছর কি দেখেছি?
ভারতের দালালেরা, মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। আমি ওই দিনও বলেছি, বিএনপিকেও আপনারা ক্ষমতা দেখেছেন, আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন, জামাতের দুইজনকে ক্ষমতায় দেখেছেন। মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব 2008 সালে আমরা কয়েকজন ছাড়া, নিজামী সাহেব ছাড়া, আলী হাসান, মুজাহিদ ছাড়া বাকি সবাই দুর্নীতির দায়ে জেলে আবদ্ধ ছিল। আজকে দেশের কি অবস্থা? আমরা কাপড় পাল্টাচ্ছি, নাম পাল্টাচ্ছি, কিন্তু দুর্নীতি থেকে আমরা বের হতে আসতে পারি নাই, চাঁদাবাজির থেকে বের হতে আসতে পারি নাই। আমরা যারা আজকে মঞ্চে বসে আছি, আমরা আজকে আমাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হবে 1971 সালে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা। ভারতের দাসত্ব মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, যেখানে গরিব ধনীর মধ্যে বিচারের কোনো পার্থক্য থাকবে না। এখন একটা বড় লোক থানায় গেলে তাকে আদরে সম্বর্ধনা জানিয়ে ভিতরে নেওয়া হয়, গরিবকে বাইরে রাখা হয়, কারণ সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি, আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। সমগ্র জাতিকে চিন্তা করতে হবে। আজকে যারা আমাদের বিরুদ্ধে আছে, তারা দিল্লি সেবা দাস হিসাবে নিজকে পরিচিত করেছে। সেবা দাসদেরকে আমরা বাংলাদেশের দায়িত্ব দিতে পারি না। সেবা দাসদের হাতে আমরা বাংলাদেশকে হস্তান্তর করতে পারি না। তাদের হাত থেকে দেশকে যে কোনো উপায়ে মুক্ত করতে হবে। মুক্ত করার একমাত্র উপায় হলো, আপনারা শুনেছেন বিএনপির মহাসচিব বলেছিল, এই অগাস্টের মুভমেন্ট যেটা হয়েছে, এটাতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না। এটা তারই কথা, আমার কথা না। তাহলে বিএনপি এখন যে অবস্থায় আছে, এটা তারা চায় নাই, তারা হাসিনাকে চেয়েছিল। আর আপনারা 1400-র উপরে শহীদ হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রয়োজন ইনসাফের সমাজ। তাই আমি সমগ্র জাতিকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করব। কিছুক্ষণ আগে জুলাই মুক্তিযুদ্ধ এখানে বক্তব্য রেখেছে। একটু চিন্তা করেন, নামাজে যান, সেজদায় যান, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আবেগে কাজ করবেন না। মার্কা দেখে ভোট না দিয়ে কারা দেশের জন্য মঙ্গল করবে আর কারা মোদির দালালি করবে, এটা চিহ্নিত করেন। দালালদেরকে ভোট দিলে হাসিনা যেভাবে আপনাদেরকে অত্যাচার করেছিল, অনুরূপভাবে অত্যাচারিত হবেন। কেউ আপনাদেরকে মুক্তি দিতে পারবে না। সমগ্র জাতিকে একটা জায়গায় এসে অবস্থান নিতে হবে। আজকে যে 11 দলীয় ঐক্য জোট গঠিত হয়েছে, 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীরা যে যেখানে আছে, তাদেরকে ভোট দিতে হবে। আমি ডক্টর আব্দুল মান্নান সাহেবকে বলবো আসেন, নাসির উদ্দিন পাটোয়ারিকে বলবো আসেন। দুইজন দুই পাশে, মুক্তিযোদ্ধা মধ্যখানে। জাতি দেখেন, এই জাতির সাথে যারা বেঈমানি করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। নিজের মঙ্গল নিজে করেন। 11 দলীয় জোটে যে যেখানে আছে, তাদেরকে ভোট দান করে এই দেশকে চিরকালের জন্য মোদির সেবা দাসদের হাত থেকে মুক্ত করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সংগ্রামী জনতা, গ্যান্ডারিয়া ওয়ারি সূত্রাপুর কোতোয়ালি বংশালের আংশিক ঢাকা ৬ আসনের এমপি প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের সমর্থনে আয়োজিত ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোটের আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের মানবিক নেতা, দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, 11 দলীয় জোটের অন্যতম প্রধান নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান। বক্তব্য পেশ করবেন ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজধানী ঢাকার ৬ নম্বর আসনের নির্বাচনে এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা 11 দলীয় নির্বাচনী অক্ষের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন বিশেষ করে বুক চিতিয়ে 71 সালে যুদ্ধ করার জন্য যারা প্রথমে সাহস করে আওয়াজ তুলেছিলেন, ব্যারেক থেকে বেরিয়ে র্যাঙ্ক ব্যাজ ড্রেস নিয়েও যারা আওয়াজ তুলে বলেছিলেন উই রিভল্ট, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। একটু আগেই তিনি বক্তব্য রেখেছেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নিজামে ইসলামী পার্টির সম্মানিত মহাসচিব মুসা বিন ইজহার সহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, প্রায় সকল দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। গর্বিত শহীদ পরিবারের সম্মানিত পিতাগণ এবং সদস্যবৃন্দ এখানে আছেন, হয়তো মায়েরাও আছেন। সম্মানিত সংসদীয় ৬ নম্বর এলাকার ভাই ও বোনেরা, দুপুরবেলা এটা জনসভার সময় নয়। আমাদের দেশে জনসভা সাধারণত বিকেলেই হয়, আর পুরান ঢাকার মানুষজন বেশিরভাগই ব্যবসার সাথে সম্পর্কিত। বিকেল হলে আপনাদের কষ্টও কম হতো, বিপুল সমাগম হয়ে হয়তো উপচে পড়া মাঠ, তারপরে রাস্তাঘাট, বাড়ির ছাদ ভরে যেত। কিন্তু সবার জন্য যে বিকাল আমরা দিতে পারছি না, দিনে বিকাল পাওয়া যায় মাত্র একটা। এই জন্য সবর করে অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন। ৬ নম্বর আসনের ভাই বোনদেরকে এ কারণেই গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। এখন তো বড় মাঘ মাস, শীতে হাড় কাঁপার কথা থরথর করে, কিন্তু এখন গরমের জন্য বাসায় বাসায় অফিসে অনেকেই এসি ছাড়েন, ফ্যান ছাড়েন, গরম লাগে। কারণ কি? এই সময় তো শীত লাগার কথা, শীত নেই কেন? নেই এই কারণে যে মানুষ বড় বেদরদি এবং দায়িত্বজ্ঞানহীন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আমাদের প্রকৃতিকে খুন করেছে, এখন আল্লাহর সৃষ্ট স্বাভাবিক ব্যবস্থাপনা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যত বিশৃঙ্খলা, বিপর্যয়, ধ্বংস, আল্লাহ বলছেন ও মানুষ, এগুলা তোমাদের হাতের কামাই। 54 বছরে এইরকম কিছু হাতের কামাই জঞ্জাল বাংলাদেশে সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদরা জাতিকে পথ দেখাবেন, জাতিকে ন্যায় ইনসাফ উপহার দিবেন, আমাদের তরুণ যুব সমাজকে উপযুক্ত শিক্ষা দিয়ে ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় গড়ে তুলবেন। শিশুদের মানসিক বিকাশে সার্বিক দায়িত্ব পালন করবেন। সারা জিন্দেগি রাষ্ট্রকে, দেশকে, জাতিকে সেবা দিয়ে যারা বয়সের
প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছেন, তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র এবং প্রত্যেকটি মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে কোনো জমিদার তৈরি হবে না, এখানে মিলেমিশে সকলেই জনগণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সম্মানিত জ্যেষ্ঠ রাজনীতিবিদ আক্ষেপ করে বলেছেন, কোনো এক সময় তিনি তার পূর্বের দলকে তিনি আর মেনে নিতে পারেননি। সময় পেলে হয়তো তিনি খুলে বলতেন, আমরাও শুনতাম কেন তিনি মেনে নিতে পারলেন না। কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন, কিছু কিছু ইঙ্গিত দিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম 54 বছরে পালাক্রমে যারা দেশ শাসন করেছেন, তারা জাতির উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেননি। আবাল বৃদ্ধ বনিতার অধিকার নিশ্চিত করতে পারেননি। তারা আমাদের সন্তানদেরকে সোনার সন্তান হিসাবে, খাঁটি মানুষ হিসাবে গড়ে তোলার কর্মসূচি নিতে পারেননি। যার কারণে আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন ধরনের বিপর্যয়, বিশৃঙ্খলা। আমাদেরই তরুণ সমাজের একটা অংশ, তারা মাদকের সাথে সম্পৃক্ত, তারা বিভিন্ন সামাজিক অপকর্মে জড়িত। কেন? এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে, তাদেরকে সুশিক্ষা দিতে। যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি, তাই হতাশ হয়ে, ব্যর্থ হয়ে, ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে। কোথাও তারা চাঁদাবাজি করে, কোথাও ছিনতাই করে, আবার অনেকে আছে ভালো কাজও করে। যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে, আর যারা পায়নি, বঞ্চিত হয়েছে, তারা সামাজিক বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। এদের জন্য আমাদের বড় দরদ লাগে, মায়া লাগে, কষ্ট হয়। এরা তো মানুষের সন্তান, এরা তো এদেশের নাগরিক, এদের তো এমনটা হওয়ার কথা ছিল না। রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না? এ ব্যর্থতা কার? আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের 11 দলীয় ঐক্যজোট আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার মেহেরবানি এবং সহযোগিতায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশকে দল ধর্মের ঊর্ধ্বে উঠে ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ। আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে, আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ। এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ, যেখানে ন্যায় ইনসাফ থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, যেখানে মানুষ কর্মের অধিকার পাবে, যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ, বরঞ্চ জোর করে বলবে এটা আমার বাংলাদেশ। ভাই ও বোনেরা, 47 সালে আমরা প্রথমে স্বাধীনতার মুখ দেখেছিলাম না। এই অঙ্গীকার যারা আমাদেরকে দিয়েছিলেন লড়কে লেঙ্গে পাকিস্তানের স্লোগান দিয়ে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। অনিবার্য হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধে বুক চিতিয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, সামাজিক ন্যায় বিচার পাবো, সাম্য পাবো, এবং সেখানে সকল মানুষ আমরা মিলেমিশে উন্নয়নের অগ্রপথিক হয়ে রাস্তায় রাজপথে চলব। হয় নাই, পূরণ হয় নাই। রাজার ধর্ম করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। যারাই রাজা হয়েছেন আমাদের মতো ছোট ছোট মানুষগুলার ধন চুরি করে তারা ফুলে পেঁপে দৈর্ঘ্যে প্রস্থে সমান হয়ে গেছেন। বিগত একটি সরকার বলেছিল আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠায় ফেলেছি।
তারা বলেছিল বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তারা বলেছিল আমাদের দেশ হবে সিঙ্গাপুর এবং কানাডা। এগুলা তারা বলে নাই? না, ঠিকই তারা উন্নয়নের রোল মডেল করেছিলেন বিশ্বের কনসেপ্ট ধারণাকে পাল্টে দিয়ে। তারা রোডের বদলে কি ব্যবহার করতেন? আরো জুড়ে বলেন, কি ব্যবহার করতেন? বাঁশ। তারা সিমেন্টের সাথে কি যোগায় দিতেন? ছাই, শালি। এইভাবে একদিকে উন্নয়ন আর একদিকে দোপাস। একটা মেয়ে ডিবেটে খুব চমৎকার করে তুলে এনেছিল। সে বলেছিল, কবি লিখেছিলেন, মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে বই। সে আক্ষেপ করে বলেছিল, আজ যদি কবি বেঁচে থাকতেন তার কবিতা তিনি বদলায় ফেলতেন। তিনি বলতেন, মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই, ছাদের জায়গায় চাঁদ তো আসে, বাঁশগুলো সব কই। সেই বাঁশ তারা উজাড় করে ফেলেছিল। সেই সভ্যতা, সেই উন্নয়ন দেশবাসীকে তারা উপহার দিয়ে সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছিল। আপনারা কি এখন সিঙ্গাপুরে আছেন না কানাডায় আছেন? বাংলাদেশে আছেন। তারা কিন্তু সিঙ্গাপুর এবং কানাডায় কেউ কেউ আছে। দেশের টাকা চুরি করে বড় বড় ডাকাতরা এখন সিঙ্গাপুরে বিশাল বিশাল ব্যবসা গড়ে তুলেছে। ইয়েস, তাদের জন্য সিঙ্গাপুর হয়েছে। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে কানাডার টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগমপাড়া। অতএব তাদের ঠিকই কানাডা হয়েছে, বাংলাদেশের জনগণের টাকা চুরি করে। 15 বছর যারা একসাথে রাজপথে লড়াই করলাম, নির্যাতনের শিকার হলাম, মজলুম হলাম, আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরে 24 সালে আমাদের মধ্যে আত্মপর্যালোচনা, আত্মপরিচয় আমরা খুঁজে পাবো। কি আমাদের দায়িত্ব এই জাতির প্রতি আমরা বুঝবো, মজলুম কারে বলে সেইটা আমরা অনুধাবন করব। আর কারো প্রতি মজলুমরা আমরা কেউ জালিম হয়ে উঠব না। এই জন্য প্রথম দিকে আমার একটা বক্তব্য ছিল, এটা নিয়ে তুলপাড়, মহাসাগরে ঢেউ শুরু হয়েছিল। আমরা বলেছিলাম এদেশের জনগণ এক জালিমকে বিদায় করে আরেক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না। আপনাদের মনে আছে? আমার এই কথা কি মিথ্যা প্রমাণিত হয়েছে? এই এলাকায় ব্যবসায়ীরা আছেন, বাড়িওয়ালারা আছেন। আমি তাদের অনুচ্চ কান্না শুনতে পাই। তাদের ছেলে নাতিপুতার সমান। ওরা এসে বেটা দেবে কিনা বল, যদি না দেশ তাহলে কেমনে এখানে থাকিস আর ব্যবসা করিস দেখে নেব, বলে না? আমরা এলাকার জনগণকে আশ্বস্ত করছি সারা বাংলাদেশের মতো, আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, ভোট দিয়ে আমাদেরকে একটু সুযোগ দেন। মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি, চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দেব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্যও করব না। আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। সে বিজয়ই হবে আমাদের বিজয় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বিজয়টা আনতে হলে আগামীতে 2টি ভোট আমাদের জন্য অপেক্ষা করছে একই দিনে, 12 ফেব্রুয়ারি। এখন থেকে মাত্র 15 দিন 16 দিন সময় আমাদের হাতে। আমি বিশ্বাস করি এই দেশবাসী, এই মজলুম দেশবাসী, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা একই গর্তে আর পা ফেলবেন না। তারা হাতের যষ্টি লাঠিটি আর হারিয়ে যেতে দিবেন না। আগামী 12 তারিখ প্রথম ভোটটি হবে ইনশাআল্লাহ আজাদির পক্ষে। হা মানে আজাদি, না মানে গুলামি। বলুন, গুলামি না আজাদি? গুলামি না আজাদি? অতএব 12 তারিখ প্রথম ভোটটি পড়বে ইনশাআল্লাহ হায়ের পক্ষে গণভোটে। আপনারা সবাই রাজি আছেন?
সবাই রাজি? আলহামদুলিল্লাহ। এই কয়জন রাজি হইলে গণভোট পাশ করবে? প্রত্যেকটা মানুষের হাত উঠে ভোট নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। মানুষকে বুঝাবো, হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আমাদের সন্তানরা তারা বলেছে জীবন দিব জুলাই দিব না। আরো বলছে জুলাই শহীদেরা প্রয়োজনে জীবন দিব, তবুও তোমাদের সাথে দেওয়া কথা রক্ষা করব ইনশাআল্লাহ। জুলাই কারো হাতে তুলে দেব না। জুলাই একটা মানুষের, জুলাই কারো একার নয়। আমাকে মাফ করবেন, আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড। সর্বপ্রথম আমি মুখ খুলেছিলাম যে আমি এটা মানি না। একজনকে যদি মাস্টার মাইন্ড বলা হয়, বাকি সমস্ত শহীদদেরকে আন্ডারমাইন্ড করা হয়। অতএব একক কোনো মাস্টার মাইন্ড এই যুদ্ধের ছিলেন না, 18 কোটি মানুষই মাস্টার মাইন্ড ছিলেন। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আর জুলুমের শাসন ফিরে আসুক আমরা তা চাই না। জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, শেষ হয়নি। এই জন্য এখনো যুবকদের স্লোগান আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে মুক্তির মঞ্জিলে না পৌঁছাতে পর্যন্ত আমাদের যুদ্ধ, আমাদের লড়াই থামবে না। সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙ্গানি আমরা মেনে নেব না, কাউকে প্রভু মানব না। সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এই জাতি কারো কাছে মাথা নত করবে না। আমরা সম্প্রতি কিছু উৎপাত দেখতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে এখন এটা সামলে নেন। আর নাক গলানো আমরা দেখতে চাই না। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে ইনশাআল্লাহ। যুবক যুবতী, তরুণ তরুণী, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিব না, রাষ্ট্রের সম্পদ থাকলেও দিব না। কেন দিব না জানো? বেকার ভাতা এখানে বেকারের মহাসাগর তৈরি করবে। আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না, আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আমরা তোমাদের হাতগুলাকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে আমরা কাজ তুলে দিতে চাই। আমাদের তরুণ তরুণী, যুবক যুবতীরা কারো কাছে দয়ার বেকার ভাতা চায় না। এই দক্ষ যুবক যুবতীরা বাংলাদেশকেও গড়বে, বিশ্বকেও গড়বে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশটা চাই। বয়সের একটা প্রান্তে আমরা চলে এসেছি। আমাদের জ্যেষ্ঠ পলিটিশিয়ান, তিনি তো অনেক বয়স, তাকে অবশ্য তা মনে হয় না, দেখতে 35-এর মতো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে এভারগ্রিন রেখেছেন, কিন্তু তিনি অনেক বয়স্ক মানুষ। আমাদের এখন চলে যাওয়ার হিসাব নিকাশ আমরা কার কাছে রেখে যাব? এই বাংলাদেশটা আমরা যুব সমাজের হাতে রেখে যেতে চাই। যুব সমাজ প্রস্তুত? প্রস্তুত হয়ে যান এটা কবুল করার জন্য। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই, পিপাসার্থ হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। কেউ যেন দুর্বৃত্তপনা না করতে পারে। আগের ওই স্লোগান অচল। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার ভোটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেব। এই পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন?
চুরের মনে পুলিশ পুলিশ, আওয়াজ দেয় বড় বড়, কিন্তু ধমক খাইলে ওই সরু গলি দিয়ে পালায় যায়। কেউ যদি ওই রকম আসে ওদেরকে তাড়িয়ে দেবেন, বেশি খেদমত করার দরকার নেই, শুধু তাড়াই দিলেই চলবে। তারা যেন কারো ভোট নিয়ে কোনো ধরনের সামান্য কোনো সিনেমিনি খেলতে না পারে। এই এলাকার সমস্যার কথা বলেছেন আমার ভাই ডক্টর আব্দুল মান্নান। তিনি বলেছেন পুরান ঢাকা আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি। আমি আপনাদের সাথে একমত। ইংলিশে একটা ছোট্ট ফ্রেজ আছে, ওল্ড ইজ গোল্ড। আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। আমরা সেই সম্মান পুরান ঢাকার প্রতি দেখাবো, ন্যায্যতার ভিত্তিতে। এটি তাদের অধিকার, এটি তাদের হক। এই পুরান ঢাকার ঘরে ঘরে ভাত খেয়ে অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বড় আমলা হয়েছেন, যোদ্ধা হয়েছেন, অনেকে সেনাপতিও হয়েছেন, কিন্তু পুরান ঢাকার প্রতি যে কৃতজ্ঞতা আদায় করা ছিল দরকার, সেটা তারা করেন নাই। আমরা পুরান ঢাকার প্রতি সেই কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আপনারা যে সমস্ত দাবি করেছেন এগুলা কোনো অন্যায্য আহামরি কোনো দাবি না, একেবারেই ন্যায্য দাবি। সেই দাবিগুলা বাস্তবায়নে আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের তৌফিক দেন, আমরা মিশে 11টা মানুষ 22টা হাত, অর্থাৎ 11টা দল, অসংখ্য বাংলাদেশি, আমরা এক হয়ে দেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর পিছনের দিকে পড়ে আমরা কামড়া কামড়ি করতে চাই না। পিছনের দিকে একটা প্রাণী দৌড়ায়, ওর নাম চিংড়ি মাছ। আমরা কি চিংড়ি মাছ নাকি যে পিছনের দিকে যাব? আমরা দৌড়াবো সিংহের মতো সামনের দিকে ইনশাআল্লাহ। যুবকদের শক্তির উপর ভর করে এই সমাজকে বদলে দেব ইনশাআল্লাহ। যুবকরা তোমরা তৈরি হয়ে যাও আগামীর দায়িত্ব নেওয়ার জন্যে। এবার দেখবেন আমাদের প্যানেল যুব নির্ভর প্যানেল, এই প্যানেলে বিপুল সংখ্যক যুবককে আমরা তুলে এনেছি। আগামীতে তাদেরকে নির্বাচিত করুন 12 তারিখ, ইনশাআল্লাহ এদের হাত ধরে বাংলাদেশ বদলে যাবে। আমি এবার আহ্বান জানাবো এই আসনের প্রার্থী এবং ঢাকা 8 আসনের প্রার্থী, আপনারা দুইজন একটু এইদিকে চলে আসেন। বিসমিল্লাহ। 6 থেকে যেহেতু সিরিয়াল আগে পড়ে, এই জন্য আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, আমরা দেশবাসীর পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা 6 আসনের প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ জনাব ডক্টর আব্দুল মান্নানের হাতে আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা তুলে দিলাম। ইনশাআল্লাহ 12 তারিখ এই আসন সহ বাংলাদেশের 300 আসনে আল্লাহ যেন আমাদের জন্য বিজয়ের সুসংবাদ দান করেন। আর আপনারা ওই বিজয় ঘরে নিয়ে ইনশাআল্লাহ ফিরবেন, ফিরে আপনারা ঘুমাবেন। ঠিক আছে না? না ঘুমাইতে পারবেন না, বলবেন আরে এখন থেকে এত কষ্ট করব, সেদিন বিজয় হওয়ার পরেও একটু ঘুমাইতে পারবো না? না, পারবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যে আল্লাহ বিজয় দিবেন, 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদায় পড়ে চোখের পানি দিয়ে সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন ইনশাআল্লাহ। এই বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত লড়াই চলবে তো ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। তারপরে আমাদের স্নেহের নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, ঢাকা 8 আসনে একটা ব্যাটেল গ্রাউন্ডে তাকে আমরা সেনাপতি হিসাবে ছেড়েছি। দোয়া করি আল্লাহ যেন তার জীবন, তার ইজ্জতকে হেফাজত করেন। এ লড়াইয়ে, নির্বাচনী লড়াইয়ে সে যেন বিজয়ী হয়। তার হাতেও আমরা 11 দলের পক্ষ থেকে আজকে আমরা শাপলাকলি তুলে দিলাম। এই শাপলাকলি, ওখানে পাল্লা, ওখানে ছাতা, ওখানে দেয়ালগড়ি, ওখানে রিক্সা, ওখানে আর যত প্রতীক আছে আমাদের 11 দলের সকল প্রতীকের, নেজামে ইসলাম পার্টির বই, কিতাব যা আছে সবগুলাই শাপলাকলিতে আছে, সবগুলাই পাল্লাতে আছে। যে যেখানে আছেন আমরা তার জন্য জান প্রাণ দিয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা।
মা বোনদের জন্য একটা কথা বলেই শেষ করতে চাই, আমরা আপনাদের জন্য গর্বের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা তখন মাথা উঁচু করে বলবেন, আমি একজন গর্বিত বাংলাদেশী। আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে বেশি। আমরা গৃহে, চলাচলে, কর্মস্থলে, সর্বত্র আমরা আমাদের মায়েদেরকে উচ্চকিত করব। আমি একটি আক্ষেপের কথা বলেই বিদায় নিচ্ছি। একটা দল শুনলাম ইদানিং বলছেন তাদের হাতে দেশ আসলে তারা নাকি দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। যাদের সংসদ সদস্য ৩৯ জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট, তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত জনতা, সভাপতির বক্তব্যের পরে এখানে সঙ্গীত পরিবেশিত হবে, আপনারা সবাই থাকবেন। এখন সভাপতির বক্তব্য পেশ করবেন ঢাকা ৬ আসনের নির্বাচনী পরিচালক, আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ কামরুল আহসান হাসান ভাই। কামরুল আহসান হাসান ভাইকে সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনের বাংলাদেশ জামাত ইসলামী ও 11 দলীয় জোটের সমর্থিত ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার নেতা, মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের কেন্দ্রীয় স্থায়ী নেতৃবৃন্দ। আমাদের সময়ের অভাবে অনেককেই আমরা সময় দিতে পারিনি, সেজন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ঢাকা ৬ আসনের সর্বস্তরের মা বোনেরা এবং ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী ঢাকাবাসী, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আগামী নির্বাচনকে সামনে রেখে যারা হুমকি দামকি দিচ্ছেন তারা জেনে রাখুন, আজকের জনগণের উপস্থিতি বলে দিচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি কোনো সন্ত্রাস করতে আসে তাহলে এলাকার জনগণকে সাথে নিয়ে যার কাছে যা থাকবে তা নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সকল শ্রেণী পেশার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ ওসমান বিন হাদির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ আনাসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ জুনায়েদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ঢাকা ৬ আসনের সকল মানুষের বাংলাদেশ। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অত্র এলাকাকে আধুনিক ঢাকায় পরিণত করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ, ডক্টর আব্দুল মান্নান ভাই জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাহিল নামে একজন 5 বছরের শিশু এখানে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহিল, তুমি যেখানেই থাকো মঞ্চের কাছে এসে দেখা করো। তোমার